ঠিক সকাল 9টায় নজর রাখবো নজরে বাংলায়। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। গতকাল হাইকোর্টে মুলতবি, আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি। সুপ্রিম কোর্টে ইডির করা মামলার শুনানি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র, বিচারপতি বিপুল পাঞ্চালির বেঞ্চের শুনানি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী। কখন এই মামলা শুনানির জন্য উঠবে? দেখো, এখনো পর্যন্ত যা তালিকা নির্ধারিত রয়েছে তাতে 27 নম্বরে এই মামলা নথিভুক্ত রয়েছে। কিন্তু যেহেতু গতকালই হাইকোর্টে বিচারপতি সুধা ঘোষ তিনি উল্লেখ করে দিয়েছেন যে প্রয়োজনে এই মামলার বিষয়ে সর্বোচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই মামলার বিষয় দৃষ্টি আকর্ষণ করা হতে পারে এবং এই মামলা যাতে তাড়াতাড়ি শোনা হয় সেই বিষয়েও কিন্তু বলা হতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। ফলে আজকে যখন এই মামলা উঠবে তখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কি কি আর্গুমেন্ট রাখা এবং তার পরিপ্রেক্ষিতে কি অবজারভেশনই বা উঠে আসে সর্বোচ্চ আদালতের তরফে, সেদিকে আমাদের নজর থাকবে। বেশ, আমাদের নজর থাক সেই খবরের দিকেই। হাইকোর্টে ইডির বয়ান কি তৃণমূলের হাতিয়ার? আদালতে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে কোনো নথি তারা বাজেয়াপ্ত করেনি। প্রথম দিন থেকেই তৃণমূল দাবি করেছে কয়লা পাচারের তদন্তের নামে তাদের ভোটের নথি হাতাতেই আইপ্যাকে অভিযান করে ইডি। এদিন ইডির বয়ান রেকর্ড করে আদালত। তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি। স্থগিত করে দেওয়া হয় তল্লাশিতে বাধার অভিযোগে ইডির করা মামলা। গত সপ্তাহের বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূলের দাবি তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডির রেড। ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়। বুধবার ছিল সেই জোড়া মামলার শুনানি। সেখানেই তৃণমূলের করা মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন শুনানি পর্বে ইডির আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বলেন, ইডির অভিযানের সময় সেখান থেকে নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নথি ইডিকে ফেরত দেওয়া হোক। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি। তখন তৃণমূলের আইনজীবী মনিকা গুরুস্বামী বলেন, ইডির বক্তব্য রেকর্ড করুক আদালত। এরপর ইডির আইনজীবীও বলেন, 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়ি থেকে অভিযানে পাওয়া নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই সওয়াল রেকর্ড করা হোক। এই মন্তব্য রেকর্ড করার পর তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা। আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা দেখিয়েছে কোর্টকে। কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু পাওয়া যায়নি, যেটা খুব একটা সন্দেহজনক। ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস, যে কোনো কিছু সিজ হয়নি বলে। ইডির বয়ানকে হাতিয়ার করছে তৃণমূল, কারণ তৃণমূল প্রথম থেকেই দাবি করেছে কয়লা পাচারের তদন্তে নথি বাজেয়াপ্ত করতে নয়, তৃণমূলের ভোটের নথি পেতেই অভিযান চালায় ইডি। আর এদিন ইডি আদালতে জানালো তারা অভিযান চালিয়ে সেদিন কোনো নথি বাজেয়াপ্ত করেনি, অর্থাৎ কয়লা পাচারের তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি। আমাদের যে মূল অভিযোগ সেই অভিযোগ অটুট রয়েছে। এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডিকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি। ইডি তার কোনো উত্তর দিতে পারছে না। তারা কখন সে বাড়িতে গেছে, তারপরে অতটা সময় তারা ওখানে কি করছিল, চোখের সামনে হয়েছে, উত্তর তুলে আনা হয়েছে। যেসব জিনিস সার্চ অ্যান্ড সিজারের পাঠ হওয়ার কথা সেগুলোকে টেনে হিজড়ে বার করে আনা হয়েছে। সবুজ ফাইল সারা বাংলা দেখেছে। মানুষ আর এসব শুনতে চায় না, বুঝতেও চায় না। মানুষ জানে দুর্নীতির কাছ থেকে বাঁচতে গেলে তৃণমূলের বিসর্জন দরকার। এদিন হাইকোর্টের শুনানির শুরুতে ইডির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে শুনানি হবে। হাইকোর্ট কিছুদিন মামলা স্থগিত রেখেছিল, আরও কিছুদিন স্থগিত রাখুক। সুপ্রিম কোর্টের শুনানি দেখে এই আদালতে মামলার শুনানি হোক। তখন তৃণমূলের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে ইডি আবেদনের কথা জানা নেই, তাই হাইকোর্টে আবেদনের শুনানি হোক। দুপক্ষের সওয়াল জবাব শেষে ইডির মামলা স্থগিত রাখেন বিচারপতি।
ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে, মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল। ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, অ্যাডজন করে দাও। জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে, সেই জন্য মামলা অ্যাডজন করা হলো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের লিস্টে রাখা হয়েছে ইডির মামলা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে মামলা নথিভুক্ত হয়েছে। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে আদালত চত্বরে ঘুরছেন বৃদ্ধ। ভোটার তালিকায় নাম তুলতে আদালতে। ঘাটালের পরেশনগরের বাসিন্দা সুকুমার মণ্ডল। 2002-এর তালিকায় নাম নেই 80 বছরের বৃদ্ধের। আর দেখা যাচ্ছে যে তিনি আদালত চত্বরে ঘুরছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, ভোটার তালিকায় নাম তুলতে আদালত চত্বরে কেন ঘুরছেন বৃদ্ধ? একদমই দেখো জুনেলা, ঘাটাল পৌরসভা 13 নম্বর ওয়ার্ড পরেশনগরের এই সুকুমার মণ্ডল তিনি কিন্তু আদালতে ঘুরছেন। সেই জায়গায় আমরা দেখতে পাই এবং তাকে জিজ্ঞাসা করি, দাদু আপনি কেন ঘুরছেন আদালত চত্বরে? তিনি যেটি জানাচ্ছেন যে প্রথম থেকে ভোট দিয়ে আসছি বাবা, আমার বয়স 80, কিন্তু আমার বাড়ির 5 ভাই, তাদের সকলেরই নাম উঠেছে 4 জনের, আমার ভোটার লিস্টে নাম নেই। কেন না 2002-এর লিস্টে আমার নাম না থাকায় বিএলও বলেছে যে আমি যে মায়ের সন্তান, সেই মায়ের নাম এপিডেভিট করে আমাকে প্রমাণ করতে হবে যে আমি তার সন্তান। সেই জন্য আদালতে এসেছি এবং চরম অসুবিধার মধ্যে দেখতেই তিনি পরিষ্কার জানাচ্ছেন যে প্রচন্ড হয়রানি হচ্ছে, কারণ এই বয়সে একটা মানুষ, তাকে আদালতে এসে প্রমাণ করতে হচ্ছে যে সে তার মায়ের সন্তান, তবেই তার ভোটার লিস্টে নাম উঠবে। এক কথায় চরম হয়রানির শিকার হতে হচ্ছে জুনেলা। এই নিয়ে কিন্তু বিএলওর কাছে আমরা যাই। বিএলও ক্যামেরার সামনে না বলতে চাইলেও তিনি জানান যে আদালতে ওনাকে এপিডেভিট করে প্রমাণ করতে হবে উনি মায়ের সন্তান, এবং তারপরেই ওনাকে কিন্তু ভোটার লিস্টে ওনার নাম তোলা হবে। তোমার সঙ্গে অনিন্দিতা ছিলাম। ধন্যবাদ সুকান্ত। আধার কার্ড যতই যা কিছু থাক, প্রমাণপত্র না করাতে রোহিঙ্গা ভালো হয়ে আছে, কিন্তু আমার তো সব ডকুমেন্ট সূত্র আছে। গত আমাদের মুখ্যমন্ত্রী ইলেকশনে ভোট দিয়েছি, বলছে 2002 সালে ভোটার লিস্টে তোমাকে নাম তোলা যাবে। কে আমি কিন্তু কোনো খাতায় লিখে, এখন তো সেইটাই বলছে কোর্ট থেকে আপনাকে এডিট করে নিয়েছো যাতে তোমার মা ডকুমেন্ট দিয়ে একটা করে দিই, বাপের লঙ্কা বাদ দিয়ে। ওই যে এডিট করে বাবুদের সকাল থেকে দিচ্ছি। এর আগে কিছুদিন আগে সমস্ত ডকুমেন্ট দিয়ে পাঠালাম, এখন বলছে মায়ের ডকুমেন্ট সরকার দিতে হবে। তিনটা খারাপ ঘুমাইনি। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, সেখানে 45 জন পরিযায়ীকে হিয়ারিং এ ডাকা হয়েছে। ডেবরার সত্যপুরে 170 জনকে এসআইআর নোটিশ, যার মধ্যে অন্তত 45 জন পরিযায়ী শ্রমিক। 22 জানুয়ারি হিয়ারিং এ হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, এরা তো বাইরে কাজ করেন, পরিযায়ী শ্রমিক, তারা এত শর্ট নোটিশে কিভাবে আসবেন? দেখো, এই নিয়েই কিন্তু তার পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে, কারণ তাদেরকে 22 তারিখে অর্থাৎ 22 জানুয়ারি বিডিও অফিসে তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা সত্যপুর গ্রাম পঞ্চায়েতের চকমানু 1-এর 47 নম্বর বুথে প্রায় 170 জনকে হিয়ারিং এর নোটিশে ডেকে পাঠানো হয়েছে, এবং যার মধ্যে 45 জন পরিযায়ী শ্রমিক। তারা বোম্বে, দিল্লি এবং বিভিন্ন জায়গায় কাজ করে, এবং সকলের থেকে যেটা এখন আতঙ্কের বিষয়, তারা আজ থেকে 7-8 দিন আগেই তারা বাইরে কাজে গিয়েছে। অর্থাৎ আসার টিকিটের একটা সমস্যা, ট্রেনের যে কোম্পানিতে তারা কাজ করে সেখান থেকে ছুটি পাওয়ার সমস্যা। এই নিয়ে কিন্তু এই এলাকার যারা মানুষজন রয়েছে বা যে সমস্ত পরিযায়ী শ্রমিক রয়েছে, তাদের পরিবারের লোকজন কিন্তু যথেষ্ট চিন্তিত রয়েছে। যদিও বিএলও তাদেরকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে, কারণ তাদেরকে এই হিয়ারিং এ কিন্তু সশরীরে এসে এখানে বিডিও অফিসে তাদেরকে থাকতে হবে, এমনটাই জানা গেছে। এই নিয়ে কিন্তু ওই এলাকার মানুষজন যথেষ্ট চিন্তিত রয়েছে, আতঙ্কিত রয়েছে। এমনকি ওই এলাকার যে যুব সভাপতি তৃণমূলের, তাকেও হিয়ারিং এ ডাকা হয়েছে, এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ধন্যবাদ দিগ্বিজয়। ছেলের এসছে আর বৌমায়ের এসছে, এখন 8 দিন হয়নি, 3000 টাকা দিয়ে টিকিট কেটে গেছে। কোথায় থাকে ছেলে? বোম্বাইয়ে খরচ করে গেছে, এই তো আবার আসবে, এইগুলো ইনি সমস্যাই তো হবে, টাকা পয়সার তো প্রবলেম না। কেন ডাকছে এইটা বিজেপির চক্রান্ত চলতেছে। ছেলে বলছে আমি যখন যেতে পারবো না, তাহলে আমি যখন করবো ওটাকে, আমি তো তার বাবা। পর্যায়ে সবাইকে নোটিশ বিলি করা হচ্ছে। বহু মানুষ তারা বাইরে আছে, বিভিন্নভাবে আমাকে বারবার ফোন করে যাচ্ছে যে তারা আসতে পারবে না, কী করা যাবে। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ তাদেরকে
অবশ্যই ওখানে হাজির হতে হবে। বিভিন্নভাবে পরিযায়ী শ্রমিক তারা বা অসুস্থ যারা বাড়িতে আছে, এদের ক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। হসপিটালাইজ হলে হসপিটালাইজ যদি কোনো কিছু দেয় তাহলেই একমাত্র তারা তাদের কেউ ডকুমেন্ট জমা দিতে পারবে। কিন্তু 45 মতো বাইরে আছে। যতবার ফোন করেছি আমরা বলেছি যে না, আসতেই হবে। এ নিয়ে শুরু রাজনৈতিক তরজা। বিজেপির ইশারায় কাজ করছে কমিশন, তোপ দেখেছে তৃণমূল। অপরদিকে বিজেপি বলছে বিজেপি কারো কথায় কাজ করে না। যেসব এরিয়াতে তৃণমূল কংগ্রেস ভালো লিডে আছে সেই সব এরিয়ায় বিজেপি বেশি করে আমাদেরকে এনআরসির যে নোটিশ হিয়ারিংয়ের, এসআইআরের এসব করাচ্ছে। কিছু ছেলে আসতে পারেনি, তাদের কোম্পানি ছাড়েনি তাদেরকে। গরিব মানুষ আসলে কীভাবে তাদের সংসার চলবে, বাবা মা তাদের সংসার ফর্ম টর্মগুলো তারা ফিল আপ করে দিয়েছিল। এইবারে আবার এই স্বাধীন আগে গিয়েছে, তাদের কাছে নোটিশ আসছে। মিনিমাম 45 জন এরকম আসছে যারা পর্যায় শ্রমিক আমাদের এরিয়া থেকে ওখানে গেছে কাজে। বিএলওকে বললাম যে বাড়ির লোক যদি গিয়ে ওটা করে, গরিব মানুষ তারা টিকিট আসবে কী করে, যেতে আসতে 10,000 টাকা খরচা আছে, অন্যান্য রাজ্যে তারা কাজ করছে, বলছে না আসতেই হবে। এখানে আতঙ্ক সৃষ্টি করেছে বিজেপি। এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি নির্বাচন কমিশনের কাজ। তারা কাকে নোটিশ পাঠাচ্ছে, কাকে ডাকছে, সম্পূর্ণভাবে এটা তাদের ব্যাপার। আমরা এই ব্যাপারে জানি না। আমরা এটুকুই বলবো যে নির্বাচন কমিশন তার কাজ করছে, কিন্তু কাকে ডেকেছে, কিভাবে ডেকেছে, এগুলো আমরা জানি না। ওদের কাজটাই হচ্ছে দলের দিকে আঙুল তোলা, বিজেপিকে গালাগালি দিবে, বিজেপির নামে দোষ দেওয়া, কারণ ভয় পাচ্ছে বিজেপিকে। এই সময়ে দাঁড়িয়ে বিজেপিকে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে, যার জন্য এই ধরনের দোষারোপ করে দোষ দেওয়ার চেষ্টা করছে। একই পাড়ার 1200 জনকে হিয়ারিং এ ডাকা হয়েছে। শিউড়ির কাঁকরখাদের 300 পরিবারকে ডাকা হয়েছে হিয়ারিং এ। 300 পরিবারের 1200 জনকে এসআইআর নোটিশ। 2002 এর ভোটার লিস্টের নাম না থাকায় ডাকা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, কি ঘটনা? দেখো, বিভূমের শিউরি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের একই পরিবারের 300 পরিবারের প্রায় 1200 জনকে এসআইআর হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে এবং ধাপে ধাপে তাদেরকে শিউরি যে 1 নম্বর ব্লক রয়েছে যেখানে হিয়ারিং হচ্ছে তাদেরকে আসতে বলা হয়েছে এবং তার মধ্যে 7 জনের হিয়ারিং কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। ধীরে ধীরে প্রত্যেককে রাখা হবে এবং যেটা কমিশন সূত্রে জানা গেছে যে এই 1200 জনের কিন্তু 2002 সালের সঙ্গে কোনো লিঙ্ক আপ হচ্ছে না এবং এদের অনেকেরই নাম নেই। যদিও বিজেপির তরফে বলা হয়েছে যে ওই যে এলাকা, সেই এলাকায় কিন্তু প্রচুর বহিরাগত এসছে, সেই কারণেই কমিশন মনে করেছে বলে তাদেরকে ডেকেছে। যদি তৃণমূলের তরফে ডাকা হচ্ছে এটা কিন্তু তাদেরকে পুরোপুরি একদম হাইরানির শিকার করা হচ্ছে। তার কারণে অনেকেরই নাম 2002 সালের লিস্টে রয়েছে, তারা লিঙ্ক আপও দিয়েছে, কিন্তু তা ক্ষেত্রেও কেন ডাকা হলো তারা সেটা বুঝতে পারছেন এবং হিয়ারিং বলে তারা একটা অভিযোগ করেছেন। যদিও স্থানীয় বাসিন্দারা যারা বলেছেন যে তারাও সেভাবেই ফর্ম ফিল আপ করেছেন, 18 তারিখে অনেকের নাম রয়েছে, কিন্তু এখন কমিশন তাদেরকে ডেকেছে 1200 জনকে একই পাড়া, সেটা নিয়ে কিন্তু তারা ধীরে ধীরে হাজির হবেন, কিন্তু এটা হাইরানি বলে তারাও মানছেন। বেশ, ধন্যবাদ। কেন ডাকলো হিয়ারিং এ, কি কারণে ডেকেছে? হিয়ারিং এ 2002 এর নাম নেই, তার জন্য ডেকেছে। হ্যাঁ, গোটা পাড়াটাই। হ্যাঁ, আপনাদের গোটা পাড়াটাকে ডেকেছে? কোন পাড়া আপনাদের? এই রবীন্দ্রপুর। রবীন্দ্রপুর? হ্যাঁ, রবীন্দ্রপুর কাকরখাত। কাকরখাত। কতজন আছে এখানে? এখানে তাও 60 জন আছে। আপনাদেরকে দেখে পাঠাবার কারণটা কি জানেন? নাম নেই 2002 এ। এখন এইগুলো সমস্যাগুলো একটু সমাধান করবো, তার জন্য। ঘটনা নিয়ে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। স্টেশন পাঠাচ্ছে বিজেপি, সেরকম করছে না, ওরকম ভাবে ডাকছে, করছে, হয়রানি করছে মানুষ। সবার 2002 এর লিঙ্ক আছে, তাও ডাকছে। 60টা ডেকেছে আজকে, কালকেও আছে এরকম 100টার উপর, পরশু দিনও আছে, তারপর 3 দিন ডেকেছে। একটা হিউজ পরিমাণ লোক কারণ খাবে। নাম আছে, ওদের নাম নেই, হয়তো বাবা আমার নাম আছে, হয়তো নামের স্পেলিং কিছুটা ভুল আছে, ওই জন্য ডেকে পাঠাচ্ছে। কিন্তু গোটা পাড়াটা এইভাবে পাড়াকে আজ পুজোর দিনে, মকর সংক্রান্তির দিন, পুজোর দিন, আজকের দিনে এখন ডেকে পাঠিয়েছে। আমরা প্রায় 1200-1500 জনকে ডাকছে। চলছে, এটা খারাপ লাগছে সবাই, বয়স্ক লোক এসছে। যেখানটায় ডেকেছে সেটা ডাকার যথেষ্ট কারণ রয়েছে, কারণ সেখানে ইনফিল্ট্রেশনের যথেষ্ট সম্ভাবনা আছে এবং দ্যাট বুথ ইজ দি ভেরি সেন্সিটিভ বুথ এবং ডাকার যথার্থতা আছে এবং সেখানে ডিটেকশন করলে, প্রপার ডিটেকশন করলে ঠিকঠাকই পাওয়া যাবে। কলকাতায় সিবিআই অভিযান, শহরের 5 জায়গায় সিবিআই তল্লাশি। নিউ আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই, আবাসনের 5 তলার ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, কোন মামলায় অভিযান, কোথায় কোথায় তল্লাশি চলছে? রৌনকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, কলকাতায় সিবিআই অভিযান। ইডির পর এবার শহরে সিবিআই এর তৎপরতা। শহরের 5টি জায়গায় সিবিআই এর তল্লাশি অভিযান। নিউ আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই,
আবাসনের 5 তলার ফ্ল্যাটে সিবিআই তল্লাশি চলছে। দেখেছিলাম কয়েকদিন আগেই শহরে তৎপর ছিল ইডি এবং ইডির পর এবার শহরে সিবিআইয়ের তৎপরতা। শহরের 5টি জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান। কলকাতায় সিবিআইয়ের 5টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। নিউ আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই, আবাসনের 5 তলার ফ্ল্যাটে সিবিআই তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, কোন মামলায় এই অভিযান, কোথায় কোথায় তল্লাশি অভিযান চলছে? দেখো, সিবিআই সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে একটি ব্যাংক জালিয়াতি মামলাকে কেন্দ্র করে শহরের 5টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের টিম। আলিপুরের কাছে একটি গণেশ কোর্ট বলে আবাসন, সেখানে 5 তলায় একজন ব্যবসায়ীর বাড়িতে আজ সকাল 6:30 নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা প্রবেশ করে সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে ব্যাংক জালিয়াতি মামলায় কেন্দ্র করে এই তল্লাশি অভিযান কোটি কোটি টাকা তছরূপ করা হয়েছিল, অর্থাৎ মানি লন্ডারিং এর একটা কেস সামনে আসে। তারপরেই কিন্তু সিবিআই এর কাছে অভিযোগ আসে এবং গোটা বিষয়টিকে কেন্দ্র করে শহরের 5টি জায়গায়, আলিপুরের 2টি জায়গায় এবং বাদবাকি 3টি জায়গায় সিবিআই এর তরফে ব্যাংক জালিয়াতি মামলায় কেন্দ্র করে আজ অভিযান চালানো হচ্ছে। বেশ, নজর থাক সেই খবরে। ধন্যবাদ রৌনক। বর্ধমানে গাড়িতে বান্ডিল বান্ডিল নোট, পুলিশ দেখেই গাড়ি ফেলে চম্পট যুবকরা। গাড়িতে নেই কোনো নম্বর প্লেট। গাড়িতে উদ্ধার 6.5 লাখ টাকা নগদ। উদ্ধার করা হয়েছে 15 থেকে 16টি ডেবিট ক্রেডিট কার্ডও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, কার গাড়ি? এত টাকা গাড়ির মধ্যে কিভাবে? কি খবর এখনো পর্যন্ত পুলিশ বলছে? দেখো, পুলিশ রাতে যেমন সাধারণ টহল দেয় তেমনই টহল দিচ্ছিল এবং 19 নম্বর জাতীয় সড়কে পালসি টোল প্লাজার কাছে হঠাৎই পুলিশ দেখতে পায় যে একটা গাড়ি দাঁড়িয়ে যায় এবং কয়েকজন ছুটে পালিয়ে যায়, অন্ধকারের মধ্যে লুকিয়ে যায় এবং তখনই পুলিশের সন্দেহ হয় এবং ওই পুলিশ থর গাড়ি, সেই গাড়ি থেকে তল্লাশি চালায় এবং সেখানেই 15-16টি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ওই যে প্রচুর পরিমাণ 6.5 লাখ টাকার বান্ডিল, ল্যাপটপ, মোবাইল এসব পাওয়া যায়। এখন পুলিশ মনে করছে যে এই যারা গাড়িতে ছিল তারা কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল এবং সে কারণেই তারা গাড়িটিতে নম্বর প্লেট খুলে রেখেছিল এবং গাড়ি পুলিশ দেখে তারা চম্পট দিয়েছে। এখন কোথায় কোন ধরনের ক্রাইমের সঙ্গে এরা যুক্ত ছিল সেসব ব্যাপারে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি যেসব যাত্রীরা ওই গাড়িতে ছিল তারা কোথায় চম্পট দিল এবং তাদেরও হদিশ পেতে আশপাশ থানাকেও সতর্ক করা হয়েছে জেলা পুলিশের তরফ থেকে। সব মিলিয়ে ঘটনা বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ। জলপাইগুড়িতে গ্রেফতার 2 মাদক কারবারি। রাতে করলা নদীর ধারে পুলিশের অভিযান চলে আর সন্ধে নামলে নদীর পাড়ে দুষ্কৃতীদের ঠেক বসে। হাত বদলের আগেই 2 মাদক বিক্রেতা ধৃত। ধৃত দুজনই জলপাইগুড়ির বাসিন্দা। এখানে শুনলাম 2জন ব্রাউন সুগার প্যাডেলারকে পুলিশ ধরেছে এবং এরা জলপাইগুড়ি শহরে যুব সমাজকে কুলুষিত করবার জন্য, একদম সর্বনাশ করবার জন্য ব্রাউন সুগারের ব্যবসা করছে। পুলিশ আজকে এখানে ধরেছে এলির সামনে এবং আমি খবর পেয়ে এলাম সামনে, এসে দেখছি পুলিশ দুজনকে অলরেডি অ্যারেস্ট করেছে। সেভাবে লাগাতার অভিযান করছে। আমার মনে হয় আগামী দিনে জলপাইগুড়ি শহর নেশামুক্ত হবে ব্রাউন সুগারের। আমি খাই। কোথায় কোথায় দিতে? কয়জন ছিল তোমাদের সাথে? আমি 2জন ছিল। কতদিন থেকে, কোথা থেকে আনো এগুলা? শিলিগুড়ি থেকে আনছি। শিলিগুড়ি থেকে আনো? কার কাছ থেকে? মা ঠিক আছে। কি নাম? নাম জানি না। কত রেল লাইনের ধারে বসে থাকে ওখানে। কত টাকা নিয়ে আসছো? এই 25-30। হ্যাঁ, 5,000 টাকার মতন আনছিলাম। আর কাকে কাকে দাও? কাউকে দিন, আমি খাই।